প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ কিউর। আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা এই মাসেই দিয়েছে, মানে 25/11/2021, এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর করে দিচ্ছি। তবে করে দিচ্ছি মানে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে বোর্ডে কষিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে, তারপর উত্তরপত্রে লিখে স্কুলে জমা দেবে। কেমন? যদি বুঝতে কোথাও অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কেমন? দেখো প্রশ্নগুলো কীরকম দেওয়া আছে। দশম শ্রেণীর পূর্ণমান গণিত পূর্ণমান 50। কেমন? এবার প্রথম প্রশ্ন, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, এবার পরপর দিয়েছে, আমরা দেখছি কোনটা সঠিক। প্রথমটাতে যেটা দেওয়া আছে এক্স ইন্টু x² - 1 - 3x = 0, বা x³ - x - 3x = 0। এক্ষেত্রে হবে না, কারণ x এর ঘাত 3। কেমন? এবার বিতে দিয়েছে x² ইন্টু x² - 1 - 6x = 0, বা x⁴ - x² - 6x = 0। হবে না, কারণ x এর ঘাত কত আছে? এক্ষেত্রে x এর ঘাত আছে 4। সি এর দাগে x ইন্টু x - 1 - x = 0, বা x² - x - x = 0, বা x² - 2x = 0। এটি হবে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেমন? দ্বিঘাত সমীকরণ। তাহলে কত দাগে হলো? সি এর দাগে হলো। এবার ডি এর দাগেরটা বলেছে যে 2x - 4 = 0। হবে না, কারণ x এর ঘাত 1, এই যে 1, আর এখানে হবে x এর ঘাত 2, যেহেতু দ্বিঘাত সমীকরণ এটাই হবে। আর এখানে x এর ঘাত হবে না, কারণ x এর ঘাত হচ্ছে 4, এখানে x এর ঘাত 3, এই কারণে হবে না। এবার 2 এর দাগে কোশ্চেন নাম্বার 2 বলছে 2x - 2x + 3 = 0। সমীকরণটির বীজ দুটি হলো, হবে কিভাবে হবে না, 2x - 2 = 0, বা x = 2টা ওই সাইডে গেলে কি হবে? 2 হবে, বাই 2 কেটে গেলে কি হয়ে যাবে? 1। তাহলে একটা হবে 1 আর আরেকটা হবে x + 3 = 0, বা x = -3। সুতরাং সি এর দাগের উত্তরটা হবে, সি এর দাগে 1 - 3, এইটা অ্যান্সার হয়ে যাবে। কেমন? আচ্ছা, 3 এর দাগের উত্তর যেটা আছে, 3 এর দাগের কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ
আগে নির্ণয় করব। তাহলে 10% হারে 50 টাকার 2 বছরে সুদ কত হবে? 10/100 ইন্টু 50 টাকা ইন্টু 2 ইয়ার্স। কেমন? এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, 5 দোকানে 10 টাকা। এবার এখানে বলেছে যে সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদ। তা 100 টাকার 1 বছরের সুদ কি হবে? 10 টাকা হবে। হ্যাঁ, 100 টাকার 10% হারে সুদ 1 বছরে হবে কত? 10 টাকা। তাহলে এক্ষেত্রে দুইয়ের দাগের উত্তর হবে সমান। এইটা উত্তর হচ্ছে সমান। কেমন? এই উত্তরটা ঠিক আছে। এবার 4 দাগে কোশ্চেন নাম্বার 4 বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের যে ও বিন্দু থেকে PQ এর দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে RS এর দূরত্ব। দেখো শিক্ষার্থী, আগে আমি করে দিয়েছি কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমান দৈর্ঘ্যের যে দূরত্ব সবসময় সমান হয়। তার মানে একটা উপপাদ্য আছে, এক্ষেত্রে কি হবে? RS এর দূরত্ব হবে, RS এর দূরত্ব হবে কত হবে? এর দাগের উত্তরটা 8 সেমি। কেমন? এই যদি একটা বৃত্ত হয়, তার কেন্দ্র হচ্ছে যদি ও হয়, তাহলে এইটা হচ্ছে ABJ আর একটা CDJ। তাহলে এই জায়ের দৈর্ঘ্য যদি 8 সেমি হয়, তাহলে এই জায়ের দৈর্ঘ্য কত হবে? 8 সেমি হবে, যেহেতু JAB = CD। একটা উপপাদ্য আছে, আগে আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। এবার 5 দাগে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে Q বিন্দুতে স্পর্শ করে। বেশ, ও কেন্দ্রীয় বৃত্ত, কেমন? বহিঃস্থ বিন্দু P থেকে অঙ্কিত স্পর্শক, এইখানে বহিঃস্থ বিন্দু P, এখান থেকে একটি স্পর্শক কি করেছে না Q বিন্দুতে স্পর্শ করেছে। এবার OQ 9 সেমি, OQ হচ্ছে 9 সেমি এবং PO 15 সেমি, এই PO হচ্ছে 15 সেমি। তাহলে PQ এর দৈর্ঘ্য কত? তাহলে PQ সমান PQ কি হবে? অ্যাকচুয়ালি কোনো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ করে, এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এইটা কি হবে? অতিভুজ হবে। তাহলে PQ কি হবে? 15 এই দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস 9 এর স্কোয়ার, এইটা হবে। মানে বি এর দাগের উত্তরটা হবে, উত্তর হবে বি। প্রিয় শিক্ষার্থী, আজকে একটা বিশেষ অনুষ্ঠানে শব্দ তরঙ্গ, মিউজিক তরঙ্গ খুব আসবে। এর মধ্যে আমাদের নিজেদের পড়াশুনোর কাজ চালিয়ে যেতে হবে। তাই আমি অবশ্যই অনুরোধ করব তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে এবং খুব মন দিয়ে প্র্যাকটিস করবে। যদিও শব্দ আমাদের অনেকখানি ডিস্টার্ব করছে। কেমন? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি নিরেট গোলাকার 6 এর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6।
কেমন? বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা গোলক জানো, এই ধরনের গোলক হয় দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কীরকম হয় না 4 পাই আর স্কোয়ার। আর যে ক্ষেত্রে এটা ব্যাসার্ধ, সেক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে 25:16। হ্যাঁ, তাহলে এর এবং এটা যদি r1 স্কোয়ার হয় তাহলে 4 পাই r2 স্কোয়ার। এটা হবে দ্বিতীয় গোলকের, এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে এই দুটোর অনুপাত দিয়ে দিয়েছে 25:16। কেমন? এক্ষেত্রে প্রথম গোলকের ক্ষেত্রফল = 4 পাই r1 স্কোয়ার, দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল = 4 পাই r2 স্কোয়ার। r2, হ্যাঁ, r1 r2 দুটি গোলকের ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে হবে কি না 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার = কত হচ্ছে 25/16। তাহলে 4 4 কাটবে, পায়ে পায়ে কাটবে, তাহলে r1 বাই r2 এইটা = √25/16। 25 মানে কি 5 × 5 বাই 4 × 4 = 5/4। কেমন? এখানে বলেছে অনুপাত হলে আয়তনের অনুপাত হবে। প্রিয় শিক্ষার্থী, গোলকের আয়তনের ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো। গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউ। কেমন? তাহলে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন = 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 কিউব, r2 হোল কিউব। এবার 4/3 কাটবে, পায়ে পায়ে কাটবে। এবার এক্ষেত্রে r1 বাই r2 আমরা পেয়েছি 5/4। তাহলে তার হোল কিউব = 5 5 25 5 125 বাই 4 4 16 64। এইটা অ্যান্সার হচ্ছে। এক্ষেত্রে দেওয়া আছে ডি এর দাগের উত্তর, অতএব ডি = 125/64। কেমন? তাহলে এই ডি এর দাগের উত্তরটা ঠিক। বুঝতে পারলে? এবার 5 6 7 কোশ্চেন নাম্বার 7-এ দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কেমন? তাহলে এ সি বি এর পরিমাপ হলো, আচ্ছা তাহলে দুটি বৃত্ত, প্রিয় শিক্ষার্থী দেখো এরকম আর একটা ধরো এরকম, দুটি বৃত্ত পরস্পরকে দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। ধরো এই একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, সি বিন্দুতে। এবার বলেছে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। এ বি হলো বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এ বি। এই সাধারণ স্পর্শক এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এ সি বি কোণ, মানে এই কোণটার পরিমাপ কত? এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। এক্ষেত্রে ডি এর দাগের উত্তরটা ঠিক। ডি এর দাগের যে উত্তরটা দেওয়া আছে 90 ডিগ্রি, এই উত্তরটা ঠিক। কেমন?
এরপরে 7-এর দাগে আমরা যাব 5 6 7 7 হয়ে গেল। তাহলে 8-এর দাগে কোশ্চেন বলছে একটি নিরেট অর্ধক গোলকে সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে। প্রিয় শিক্ষার্থী, গোলকের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এটা কিন্তু একটু বুঝতে হবে। একটা গোলক যখন আমরা নিচ্ছি ফুল, তখন কিন্তু এই টাইপের গোলকটা হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ফুল গোলক। এবার যখন অর্ধগোলক নেব তখন কি হবে, এর হাফটা হবে। তা এই হাফটা যদি হয়, ফুল গোলকের ক্ষেত্রফল কি হবে না 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার মানে কি এই হাফ গোলক পেলাম। এবার এই অংশের ক্ষেত্রফলটা আমাদের নিতে হবে প্লাস পাই আর স্কোয়ার, প্লাস পাই আর স্কোয়ার। তাহলে 2 2 jar 4 ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার সমান 3 পাই আর স্কোয়ার। এক্ষেত্রে দিয়েছে যে সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি, অতএব 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 147 পাই। তাহলে পাইয়ে পাই কাটলো, তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু 147 ডিভাইডেড বাই 3, 3 4 12 3 9 27, তার মানে 7 ইন্টু 7। অতএব আর ইকুয়াল টু √7 ইন্টু 7 ইকুয়াল টু 7 সেমি। যেহেতু এটা বর্গ সেমি দেওয়া ছিল, তাহলে এটা হবে 7 সেমি, তার মানে সিয়ের দাগের উত্তরটা। তাহলে সিয়ের দাগের উত্তরটা আমাদের এক্ষেত্রে ঠিক। সিয়ের দাগের উত্তর দেওয়া আছে 7 সেমি, কেমন? তাহলে সিয়ের দাগের উত্তরটা সঠিক হবে। প্রিয় শিক্ষার্থী, সাউন্ড খুব ডিস্টার্ব করছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের যেহেতু পড়াশুনো করতে হবে, তাই আমি রিকোয়েস্ট করব এই সাউন্ডে কোনো অমনোযোগী না হয়ে তোমরা তোমাদের পাঠ্যসূচির বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? এরপরে আমরা পরবর্তী এতে যাব। তবে এই অর্ধগোলকের যে সূত্রটা আমি দেখালাম, হয়তো অনেকে বুঝতে পারছে না, একটু অসুবিধে হচ্ছে। আমি এই অর্ধগোলকটা পুনরায় আরেকবার দেখিয়ে দিচ্ছি, কেমন? এই অর্ধগোলকটা কিভাবে আমরা নিচ্ছি সেটা পুনরায় আরেকবার দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষার সূচিতে গিয়ে বা নিজেদের বুঝতে না অসুবিধে হয় যে কিভাবে এইগুলো হচ্ছে। অর্ধগোলক মানে ঠিক এই টাইপের, এইটা কিন্তু অ্যাকচুয়ালি অর্ধগোলক। এবার এর আর যদি ব্যাসার্ধ হয়, তাহলে এই অংশের ক্ষেত্রফলটা হবে কত না 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এইখানে একটা বৃত্তাকার মুখ থাকছে, হ্যাঁ, তাহলে সেটা হবে প্লাস পাই আর স্কোয়ার। এই 2 দুটানে 4, তাহলে 2 পাই আর স্কোয়ার যুক্ত পাই আর স্কোয়ার সমান 3 পাই আর স্কোয়ার। তবে এইটা সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফল হবে, যেটা এখানে দেওয়া আছে পরীক্ষাতে, কেমন? তোমাদের এই টাস্কের কোশ্চেনে দেওয়া আছে। এবার আমরা কি করব, সত্য মিথ্যা দ্বিতীয় কোশ্চেনে যাব। দ্বিতীয় নম্বর কোশ্চেন যেটা, সেটাতে আমরা এবার যাব। দ্বিতীয় নম্বর কোশ্চেন বলেছে, কোশ্চেন নম্বর 2, ট্রু অর ফলস, কেমন? একের দাগে যেটা দিয়েছে বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে। আচ্ছা, একটি ঘনক প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই জানো, এই যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, তাকে আমরা ঘনক বলি, কেমন? এক্ষেত্রে এই ঘনকের যদি এ হয়, দৈর্ঘ্য প্রস্থ সব সমান হবে, উচ্চতা, তাহলে আয়তন কি হবে না আয়তন হবে এ কিউ। এবার এর যদি আমরা অর্ধেক করে দিই, এইটাকে অর্ধেক করে দিলে কি হবে, এরকম হবে। তাহলে এটা হবে a/2, এটা হবে a/2, এটাও হবে a/2। তখন আয়তন হবে কত, এর পাশে আয়তন, কেমন? তাহলে এই আয়তন হবে কত না a/2 এর হোল কিউব সমান কি হবে a/8। তাহলে এই আয়তনটা দ্বিতীয় আয়তন কি হবে a/8 ইকুয়াল টু a কিউ এর
1/8 অংশ। না বুঝা গেল নি? আয়তন দ্বিতীয় যে আয়তনটা হলো, দ্বিতীয় আয়তনটা কি পাচ্ছি আমরা? দ্বিতীয় গোলকের আয়তন না প্রথম যে যে আয়তনটা আছে তার 1/8 অংশ। তার মানে এক্ষেত্রে যেটা দেওয়া আছে ট্রু, একের দাগে কি হবে? এটা ট্রু হবে। কেমন? এবার 2 দাগে আচ্ছা a/2 বলেছে a/2 = b/3 = c/4 হলে a/b/c a/b/c সমান বলেছে 4:3:2। আমরা দেখব টেস্ট করে এটা কত হচ্ছে। যেমন a/2 = b/3 = c/4 = k। তাহলে a সমান কি হচ্ছে 2k, b সমান 3k আর c সমান 4k। কেমন? তাহলে a/b/c = কি হবে 2k, 3k, 4k। তাহলে k কেটে যাচ্ছে, তাহলে 2:3:4। কিন্তু এখানে যে 4:3:2, তাহলে এটা হবে ফলস। কেমন? তাহলে 2 দাগে এটা হবে কি হবে? ফলস হবে। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারলে এটা ফলস হবে। এবার আমরা পরের পেজে যাব। পরের পেজে 3 কোশ্চেনে বলেছে, 3 নম্বর কোশ্চেন যেটা, কি আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100। আচ্ছা আচ্ছা, তাহলে আসল আমরা জানি প্রথম বৎসরে কি হবে? সুদ = PRT/100। না বুঝা গেল নি? প্রথম বছরে সরল সুদ হয় কি PRT/100। কেমন? প্রথম বছরে আসল যদি p হয় অর্থাৎ r% যদি সুদের হার হয়, তাহলে আমরা কি লিখি? 100 টাকা 1 বছরের সুদ সমান 8 টাকা। 1 টাকার 1 বছর সুদ 8/100। p টাকার 1 বছরের সুদ গুণিত p, আর p টাকার 1 বছরের সুদ হলো, আর p টাকার যদি t বছরের সুদ হয় তখন কি হবে? গুণিত t। তার মানে কি PRT/100 এটা আসলে t বছরের সরল সুদ। তাই এক্ষেত্রে প্রথম বছরের সরল সুদ t সমান কত হবে? 1 হবে। তাহলে কি হবে? PR/100, যেক্ষেত্রে t = কত? 1, 1 বছর। তাহলে PR/100 যদি সুদ হয়, তাহলে দ্বিতীয় বছরে মূলধন হবে। তাহলে দ্বিতীয় বছরে মূলধন = আসল তো আমার p, এবার সুদ কত পাইছি? PR/100। PR/100 t হবে না, কারণ t তো 1 বছর। t মানে টাইম সমান 1 বছর। তাহলে আমাদের দ্বিতীয় বছরের মূলধন কত হবে? এইটা হবে। বড় জোর আমি p কমন নিতে পারি, 1 + r/100। তাহলে এইটা হবে। কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে PR/100, তাহলে এটা ফলস হবে। ফলস। এটা তাহলে কি হবে? এফ হবে, ফলস। প্রিয় শিক্ষার্থী, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরে সময় করে এটা দেখিয়ে দেবো। কেমন? আজকে একটু হচ্ছে সাউন্ডের, তবে আশা করি তোমাদের অসুবিধা হবে না। মন দিয়ে দেখবে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষার সূচিতে কিন্তু এই ধরনের অতি সিম্পল প্রশ্ন হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। কারণ বিগত দিনে আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশান আমরা অতিক্রম করে এসেছি, যার জন্য আমাদের স্কুল সব বন্ধ, ফলে অত্যন্ত সহজ প্রশ্ন হবে। প্রশ্ন নিয়ে বেশি চিন্তার কারণ নেই, শুধু আমাদের পড়াশুনোটা ঠিক করে করতে হবে। কেমন? এরপরে আমরা আরেকটি কোশ্চেন করব। 2-4 বলেছে কি যে ও চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, বৃত্তের ভেতরে ও কিউ বিন্দু, এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। আচ্ছা দেখো কিভাবে। এই একটি বৃত্ত, কেমন? এই বৃত্তের, এই তো বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এইটা দিয়েছে এবি। কেমন?
আর এইটা দিয়েছে পি, তাহলে এই হলো। এবার কিউ বিন্দুটা দিচ্ছে এইরকম, এই দিয়ে এই যোগ করেছে। প্রিয় শিক্ষার্থী, যদি এই বিন্দুটা কিউ হয় কেমন, তাহলে আমরা যদি এই বাহুটাকে বাড়িয়ে এটার সঙ্গে টাচ করে দিই, তাহলে কি হবে? টাচ করে আমরা কি করব না, এটাকে যোগ করে দেবো। এইভাবে যোগ করে দিলে এই কোণটা কি কোণ হচ্ছে না, এই কোণ সমান এই কোণ হচ্ছে, কেন না অর্ধবৃত্তস্থ কোণ এ ও বি ব্যাস, ফলে এইটা কত হবে 90 ডিগ্রি হবে, ফলে এটাও 90 ডিগ্রি। কেমন? কিন্তু এই কিউ কোণ ইজিক্যাল টু গ্রেটার দেন 90 ডিগ্রি, তাহলে সূক্ষ্মকোণ হতেই পারে না। প্রিয় শিক্ষার্থী দেখো, কিউ কোণ যেহেতু এই ত্রিভুজের বহিস্থ কোণ, তাহলে 90 ডিগ্রি প্লাস এটা যদি এম ধরি, তাহলে এম বি কিউ কোণ, তাহলে কিউ কোণ সূক্ষ্মকোণ হতেই পারে না, তাহলে এটা ফলস। এটা কি হয়ে যাবে? ফলস হবে। বুঝে গেল? আচ্ছা, এরপরে আমরা ত্রিভুজ এবিসি আরেকটা প্রশ্ন নেব। বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি হয়। সুতরাং আচ্ছা দেখো, এবিসি একটা ত্রিভুজ, কেমন? এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর, আচ্ছা বেশ, এ বিসি একটি ত্রিভুজ, এই বিসি বাহুর উপর এডি একটি লম্ব টেনে দিয়েছে, এডি লম্ব বিসি। সুতরাং ত্রিভুজ এবিডি এটা দিয়েছে, বোঝাই যাচ্ছে না, সম্ভবত হবে সর্বসম ত্রিভুজ সি এ ডি। না, হতে পারে না, কারণ আমি যদি ত্রিভুজটা এভাবে নিই, তাহলে এডি যদি লম্ব হয়ে যায় এ বি সি, তাহলে এডি লম্ব হলে এইটা হতে পারে না, সর্বসম হতেই পারে না, তার মানে এটা হচ্ছে ফলস। বুঝা গেল? এরপরে আমরা 7-এর দাগে যাব। কোশ্চেন নাম্বার হচ্ছে 6, কোশ্চেন নাম্বার 6 বলেছে শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। আচ্ছা, আমরা কষে দেখব। তাহলে শুভেন্দু ইজ টু নৌশদ ইজিক্যাল টু 1500 ইজ টু 1000। কেমন? দুটো শূন্য কাটবে, তাহলে কত হলো তাদের? 1000, একটা শূন্য হবে, তাই যে। আচ্ছা বেশ, এটা শূন্য কাটলো, একটা শূন্য 5 দুকোণে 10, 5 3 15, তাহলে 3:2। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে? 3/3 যুক্ত 2 গুণিত 75, মোট ক্ষতি এই টাকাটা কি ইজিক্যাল টু 3/5 ইন্টু 75। একদম সিম্পলি, 5 থেকে 5 2 7, 5 5 25, তাহলে 15 3 45। তাহলে শুভেন্দু কত? 45 টাকা, কিন্তু প্রশ্নে দেওয়া আছে 30 টাকা, তাহলে এটা ফলস হবে। এটা কি হবে? ফলস। বুঝা গেল? এরপরে আছে আরেকটি 7, 5 6 7। এটাতে বলেছে যে একটি ত্রিভুজ PQR, এবার ST একটি সরলরেখা ST, তাহলে ST সমান্তরাল, এখানে বলেছে ST প্যারালাল হচ্ছে বা সমান্তরাল QR, ST QR এর সমান্তরাল, তাহলে PQ/PS, PQ/PS সমান PR/PT, এটা কিন্তু ট্রু। কেন? থ্যালাসের উপপাদ্য থেকে আমরা এটা প্রমাণ করতে পারি, এইটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ করে দুটো ত্রিভুজের একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে, এখান থেকে আমরা উভয়কে এইটা দিয়ে ভাগ করে প্রমাণ করতে পারি যে এটা ট্রু, অতএব এটা ট্রু হবে।
এটা 2, এটা 2 হবে। কেমন? এই গেল 2 এর কোশ্চেন। আচ্ছা, 2 এর কোশ্চেন আরও আছে। দিয়ে 8, 5, 6, 7, 8 নম্বর কোশ্চেন বলেছে শঙ্কুর তির্যক উচ্চতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই শঙ্কু জানো, এই টাইপের শঙ্কু হয়। এই শঙ্কুর এইটাকে বলা হচ্ছে উচ্চতা এইচ, এইটা এল তির্যক উচ্চতা, আর এইটা হচ্ছে আর। কেমন? শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ। আচ্ছা, শঙ্কুর তির্যক উচ্চতার দ্বিগুণ, তার মানে এল ইজিক্যাল টু 2h। প্রশ্নে দেওয়া আছে শঙ্কুর ব্যাসার্ধ হবে, এবার আর চেয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। কেমন? তাহলে এল স্কোয়ার আমরা জানি, এল স্কোয়ার ইজিক্যাল টু কী হবে না এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল স্কোয়ার এটা তাহলে অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এল সমান 2h বা 2h স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এই যেহেতু রাইটে আছে, লেফটে এলে মাইনাস হবে, ইজিক্যাল টু আর স্কোয়ার বা 3h স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার বা এখানে বলেছে তাহলে ব্যাসার্ধ হবে, তাহলে √3h স্কোয়ার ইজিক্যাল টু আর বা h ইন্টু √3 ইজিক্যাল টু আর। তাহলে ব্যাসার্ধ সমান √3 ইন্টু উচ্চতা, তাহলে এটা 2, এটা ঠিকই আছে, 2 হবে। কেমন? এবার কোশ্চেন নাম্বার 3 বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করি। বেশ, একটি লম্ববৃত্তাকার চোঙ তোমরা নিশ্চয়ই জানো, লম্ববৃত্তাকার চোঙ এই টাইপের হয়, এই টাইপের লম্ববৃত্তাকার চোঙ। কেমন? এইটা হচ্ছে আর, এইটা আর। তা একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, এর আয়তনের ফর্মুলা নিশ্চয়ই জানো। আয়তন মানে কি পরিমাণ জল ধরে, সেটা হবে πr² ইন্টু এইচ আয়তন। কেমন? আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু এইচ, তাহলে ইজিক্যাল টু 2πr ইন্টু এইচ। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, এবার আর আর এই আর কেটে আর থাকছে। তাহলে আর ইজিক্যাল টু কী পাচ্ছি আমরা, বা আর ইজিক্যাল টু 2। কেমন? আর ইজিক্যাল টু আমরা পাচ্ছি 2, উহার ব্যাসার্ধ নির্ণয় করি। তাহলে এর ব্যাসার্ধ কত পাচ্ছি, 2 একক। কেমন? 2 একক। না বোঝা গেল নি? আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন πr² ইন্টু এইচ, এটা হচ্ছে আয়তন আর এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি করব না আয়তন ইজিক্যাল টু ক্ষেত্রফল একই হবে বলে দিয়েছে। তাহলে πr² এইচ ইজিক্যাল টু 2πr ইন্টু এইচ, এইচে এইচে কাটলো, পায়ে পায়ে কাটলো, তাহলে থাকলো r² ইজিক্যাল টু 2r। এবার আর কেটে শুধু আর থাকলো, আর ইজিক্যাল টু 2, তার মানে 2 একক হবে ব্যাসার্ধ। অতএব নির্ণেয় ব্যাসার্ধ ইজিক্যাল টু 2 একক। প্রিয় শিক্ষার্থী, আশা করি এটা বুঝতে অসুবিধে হবে না। কেমন? এরপর দ্বিতীয় প্রশ্ন, এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর প্রশ্নে বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী এত এর অনুবন্ধীকরণী 7√2। হ্যাঁ, এটা কিন্তু কেন না 7 মাইনাস √2 এর অনুবন্ধীকরণী 7 প্লাস √2। তার কারণ হচ্ছে আমরা যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি করি, তা না হলেও আমরা যদি এমনি গুণও করি, সাথে সাথে কত 49 প্লাস 7√2 আর মাইনাস 7√2 প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 2 মানে 2,
তাহলে এইটা আর এটা কেটে গেলে তাহলে কত হচ্ছে 40, এই 49 থেকে 2 করে 47, কেমন 47। এটা কি, এটা করণীবিহীন স্বাভাবিক সংখ্যা, তাহলে এর অনুবন্ধীকরণী হলো 2 + √2, অনুবন্ধীকরণী হলো 2 + √2, অতএব অনুবন্ধীকরণী হচ্ছে 7 প্লাস, অনুবন্ধীকরণী হবে কত না 7 + √2, এটা অনুবন্ধীকরণী হবে। এরপর 3 দাগে এরপরে আমরা 3 দাগে 3টা করব। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি। লম্ব বৃত্তাকার শঙ্কু, কেমন শঙ্কু এইরকম হয়, ঠিক কলার মোচার মতো। এর উচ্চতা এবং ব্যাসার্ধ, উচ্চতা দিয়েছে কত 12 সেমি, কেমন উচ্চতা 12 সেমি, এবং আয়তন দিয়েছে 100 পাই ঘন সেমি। এবার ব্যাসার্ধ যদি আর হয়, তির্যক উচ্চতা এল হয়, তাহলে শঙ্কুর আয়তন = 1/3 পাই r² h, কেমন 1/3 পাই r² h। এক্ষেত্রে 1/3 পাই r² ইন্টু h, h মানে 12, দিয়েছে 100 পাই, 100 পাই বা 3 × 4 = 12, তাহলে হয়ে যাচ্ছে পাই আর পাই কেটে গেল, তাহলে r² ইন্টু 4 হয়ে যাচ্ছে কত 100, বা r² 100/4, 4 × 2 = 8, 4 × 5 = 20, বা r √25 5, কেমন। অতএব এটা হচ্ছে এত ঘন সেমি আছে, ব্যাসার্ধ = 5 সেমি। এটা হচ্ছে 3 নম্বর। এবার 4 নম্বর যে কোশ্চেনটা আছে, বলছে x প্রপোর্শনাল yz, y প্রপোর্শনাল zx। দেখাও যে z অশূন্য ধ্রুবক। আচ্ছা, z = অশূন্য ধ্রুবক, এইটা দেখাতে হবে, কেমন এইটা অশূন্য ধ্রুবক দেখাতে হবে। তা আমরা কি করব না, বা x = k × yz, k = অশূন্য ধ্রুবক হয়েছে। এবার দ্বিতীয় এতে যাব। দ্বিতীয়বারে y = z ইন্টু k, এটা যদি k1 ধরি আমরা, কেমন এটা হচ্ছে k1, তাহলে এটাকে ধরবো k2x, কেমন এটা k2x = z ইন্টু k2 ইন্টু, এবার x এর মানটা বসিয়ে দিব, k1 yz, বা y বাই k1 k2 y k1 k2 z ইন্টু z z², তাহলে y কেটে যাচ্ছে, বা 1/√k1 k2
K2 ইজিক্যাল টু জেড, কি জেড স্কোয়ার সমান এটা, তাহলে জেড সমান কী হবে, এর রুট হবে, বা এই অংশটা এইটা সমান কি না কে ইজিক্যাল টু জেড, যেক্ষেত্রে কে ইজিক্যাল টু 1/√K1 K2 ইজিক্যাল টু অশূন্য এর ধ্রুবক প্রমাণিত হলো। তাহলে আমরা জেড পেলাম কি, জেড ইজিক্যাল টু কে, কে ইজিক্যাল টু এইটা সমান অশূন্য ভেদ ধ্রুবক প্রমাণিত। এরপরে 5, এরপর এটা বলেছে 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় করে, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয় অপেক্ষা কত বেশি হবে? বেশ, একদম সিম্পল, কারণ এটা হচ্ছে অংশীদারি কারবার থেকে এসছে, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস। যে পার্টনারশিপ বিজনেস আমি তোমাদের বই থেকেই 2 পার্ট না 3টে পার্ট করে আমি দেখিয়েছি অলরেডি ভিডিওতে। আশা করি তোমরা সেগুলো ফলো করবে এবং দেখবে খুব অসুবিধে হবে না, একদম সোজা প্রশ্ন। এ বি সির মূলধনের অনুপাত দিয়ে দিচ্ছে 3:2:2, তাহলে মোট আয় দিয়েছে কত, 29,260 টাকা। কেমন? তাহলে 2/5 অংশ আয় ইজিক্যাল টু 29,260 গুণিত 2/5, এই টাকাটা হবে ইজিক্যাল টু 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 5 কত, 25, 5 4 9, 5 8 40, 5 5 25, 5 2 10। কেমন? তাহলে হচ্ছে কত, 2 2 4, 2 5 10 0, হাতে রইল 1, 2 8 16 17 7, হাতে রইল 1, 5 2 10 1 11, এত টাকা। তাহলে এই টাকা কেমন, 2/5 অংশ আয় সমান কত হবে, এই টাকা। তাহলে 11,704 টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে। কেমন? তাহলে এর আয় হবে কত হবে না, এ যেহেতু অনুপাতে 3 আছে, তাহলে 3/2 + 3 ইন্টু কত হবে না মোট যে আয়, অর্থাৎ 11,704, এই টাকাটা, এত টাকা ইজিক্যাল টু 3/7 ইন্টু 11,704, এই টাকাটা। কেমন? ইজিক্যাল টু 11,704কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, 7 4 11, 7 7 6 42, 7 7 49 হলে বেশি হয়ে যাবে, 7 6 42, 5 0, 7 7 49, 1 4, 7 2 14, তাহলে 1,672 টাকা। কত হচ্ছে, এইটা কেটে হয়ে গেল 1,672, 3 দিয়ে গুণ করলে হবে 3 2 6, 3 7 21, 1, হাতে রইল কত 2, হ্যাঁ 318 19 20 0, হাতে রইল 2, 3 কে 3 2 5, তাহলে 5,016 টাকা। এটা কার আয় না এর আয় হবে, এর আয়। কেমন? ঠিক একইভাবে বি আয় হবে, বির আয় কত হবে না ইজিক্যাল টু 2/5
যেহেতু 7 পেয়েছি 7 ইন্টু ওই মোট আয় 11,704, অর্থাৎ 2/5 যে আয়টা, তাহলে এটা কেটে হয়ে যাচ্ছে কত 1672, 1672 এত টাকা। এবার 1672কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, 2 সাথে 14, 4 হাতে হলে 1, 6 দুগুণে 12 কে 13 3, আর 2 একে 2 একে 3, তাহলে 3344। হ্যাঁ, তাহলে কত হলো 3344 টাকা। এইটা হচ্ছে বিয়ের আয়। এবার প্রশ্নে চেয়েছে এর আয় বিয়ের আয় থেকে কত বেশি, অতএব নির্ণেয় এর আয় বিয়ের থেকে কত বেশি হবে না, বিয়ের থেকে 5016 মাইনাস 3344 সমান এত টাকা ইজিক্যাল টু, তাহলে 5016 থেকে 3344 মাইনাস করো, 4 2 6, এবার 4 আছে, তাহলে 7 4 11 7, কেমন 3 একে 4, 4 হলে 10 পাবো, 6 দিলে 3 একে 4 5, 1672 টাকা। তাহলে কী হলো, অতএব নিম্ন এর আয় বিয়ের আয় থেকে এত টাকা বেশি। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী, বুঝলে এই ধরনের অঙ্কগুলো খুব সাবধানে করবে, কোনো অসুবিধে হবে না, এবং খুব ভালো করে মন দিয়ে A to Z প্র্যাকটিস করবে। তারপরে তোমরা উত্তরপত্রে লিখে জমা দেবে। এরপরে আমরা পরের অংশে যাব। পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্নেতে বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ, তার মানে 6 নম্বর 6, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত এত। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার চোঙ। প্রিয় শিক্ষার্থী, লম্ববৃত্তাকার চোঙ নিশ্চয়ই জানো, এই ধরনের, কেমন? সেক্ষেত্রে এইটা H হয় আর এইটা হয় R, কেমন? আর লম্ববৃত্তাকার যে শঙ্কু যেটা, সেটা এই ধরনের চিত্র হয়, তার H হচ্ছে এইটা হয়, ব্যাসার্ধ R হয়। বলছে যে লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, এক্ষেত্রে এইটা ধরে নিচ্ছি আমরা 3x, আর এইটা ধরে নিচ্ছি কত না 4x, কেমন? তাদের আয়তনের অনুপাত। আচ্ছা, এটা যদি 3x হয় এবং উচ্চতা যদি h হয়, এখানে হচ্ছে লম্ববৃত্ত এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিচ্ছে, তাদের আয়তনের অনুপাত। বেশ, তাহলে চোঙের আয়তন কি হবে না, চোঙের আয়তন ইজিক্যাল টু কী হবে না, πr² ইন্টু h, কেমন? চোঙ এর উচ্চতার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, বেশ, এটা যদি H1 হয় তাহলে এটা H1 হবে, আর এটা যদি H2 হয় তাহলে কি হবে, চোঙের আয়তন হবে πr² H1, হ্যাঁ, πr² H। আর শঙ্কুর আয়তন ইজিক্যাল টু কী হবে, 1/3 πr² H2, 1/3 πr² H2। সুতরাং চোঙের আয়তন ইজিক্যাল টু পাই ইন্টু r², আর মানে কত 3x, তাহলে 3x এর স্কোয়ার ইন্টু H1, এবং শঙ্কুর আয়তন কত হবে না, 1/3 পাই মানে কত 4x, 1/3 πr² ইন্টু H2। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, 1/3 πr²
1/3 পাই r স্কয়ার এইচ। কেমন? তাহলে এই পাই কেটে যাচ্ছে, ইজিক্যাল টু 3 3 9 এক্স স্কোয়ার ইন্টু H1 বাই পাচ্ছি কত না, এটা উল্টে যাবে, উল্টে গেলে তখন এইখানে 3 চলে আসবে উপরে, 4 4 16 এক্স স্কোয়ার H2। কেমন? তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে। শর্তানুসারে কি হবে না 3 ইন্টু 9 ইন্টু H1 বাই 16 ইন্টু H2 ইজিক্যাল টু 9/8 বা H1 বাই H1 বাই H2, এটা H2 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 9 ইন্টু, এটা উপরে যাবে তাই 16/8 যেমন আছে থাকলো, আর এই সাইড দিয়ে যাচ্ছে 3 ইন্টু 9, তাহলে 9 ইন্টু 9 কেটে যাবে, 8 2 যার ইজিক্যাল টু 2/3 সমান 2:3। এইটা অ্যান্সার হয়ে যাবে। অতএব এখানে চেয়েছে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত ইকুয়াল টু 2:3। এইটা অ্যান্সার হয়ে যাবে। কেমন? এটা গেল 6, এরপর আছে 7। সেভেন থেকে বলেছে যে ওয়াই প্রপোর্শনাল এক্স এর কিউব এবং ওয়াই এর বৃদ্ধি বলছে 8:27 হলে এক্স এর বৃদ্ধি কত? বেশ, প্রিয় শিক্ষার্থী, এই যে ওয়াই এর বৃদ্ধি 8:27 দিয়েছে, এক্ষেত্রে এইটা হবে ওয়াই এর প্রথম মান আর এইটা হবে দ্বিতীয় মান। তা আমরা করব কি, মনে করি ওয়াই এর প্রথম মান ইকুয়াল টু 8p এবং ওয়াই এর দ্বিতীয় মান ইকুয়াল টু 27p। তাহলে প্রথমবারে ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে না k1 ইন্টু কে দিলেও হবে কে ইন্টু এক্স এর কিউব, এখানে কে সমান অশূন্য ধ্রুবক। কেমন? সুতরাং কি হবে, প্রথমবারে ওয়াই এর মান কত দিয়েছে 8p, তাহলে 8p ইকুয়াল টু কে ইন্টু এক্স এর কিউব বা 8p/k ইকুয়াল টু এক্স এর কিউব, বা এখানে এটা হয়ে যাবে কত না, আমি যদি সরাসরি 2 এর কিউব ইন্টু p/k করি হোল টু দি পাওয়ার এক্স এর কিউব, এটা তাহলে তখন হয়ে যাবে 1/3 ইকুয়াল টু এক্স। অর্থাৎ এক্স এর কিউব ইকুয়াল টু যদি p হয় তাহলে এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3 হবে। পাওয়ারটা আমরা সূচকের চ্যাপ্টারে এটা করিয়েছি কিন্তু। কেমন? বা এটা তখন হয়ে যাবে 18 কেটে যাবে আর p থেকে যাবে, তাহলে এটা কি হবে না 2 টু দি পাওয়ার p ইন্টু 1/3 ইন্টু p টু দি পাওয়ার 1/3 বাই k টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু এক্স। তাহলে এটা কেটে গেলে কি থাকবে
না 2p⁻1/3 বাই k⁻1/3 ইজিক্যাল টু এক্স, এইটা থাকলো। আর দ্বিতীয়বারে কি হচ্ছে না ওয়াই যেহেতু 27p, তাহলে 27p ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত না কে ইন্টু এক্স এর কিউ, বা এক্ষেত্রে 3^3 3 থেকে 9 থেকে 27 ইন্টু পি বাই কে হোল টু দি পাওয়ার 1/3 ইজিক্যাল টু এক্স। এক্ষেত্রেও কী হবে না 3^q ইন্টু 1/3 ইন্টু p⁻1/3 বাই k⁻1/3 ইজিক্যাল টু এক্স। এবার এইটা 3 কাটবে, তাহলে এখানে থাকলো সরি এটা কী হবে তাহলে কি দাঁড়ালো না 3 ইন্টু p⁻1/3 বাই k⁻1/3 ইজিক্যাল টু এক্স। তাহলে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথম এক্স ইজ টু দ্বিতীয় এক্স ইজিক্যাল টু প্রথম এক্স তাহলে 2p⁻1/3 বাই k⁻1/3 ইজ টু হ্যাঁ এটাকে আপন করে দিই তাহলে সুবিধে হবে। কেমন এইটা বাই হয়ে যাবে 3p⁻1/3 বাই k⁻1/3 ইজিক্যাল টু হবে 2 ইন্টু p⁻1/3 বাই k⁻1/3 গুণিত k⁻1/3 বাই 3 ইন্টু p⁻1/3। তাহলে k⁻1/3 কেটে গেল, তাহলে 2:3 কেমন। তাহলে এটা হবে কি অতএব নির্ণেয় এক্স এর বৃদ্ধি সমান 2:3, এইটাই অ্যান্সার হবে। কেমন এটা গেল তাহলে 7-এর ব্যাগে। এরপরে আমরা 4th বসবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলে নিই যে এখানেই আমি এই প্রথম পার্ট অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পার্টটা এখানেই শেষ করছি, এখানেই শেষ টানছি। দ্বিতীয় পার্টটা পার্ট 2 হিসেবে ঠিক এর সঙ্গেই পরবর্তী এতেই আমি ভিডিও আকারে দিচ্ছি, জাস্ট এর পরের অংশটা। কেমন, তাই এখানেই শেষ টানছি। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। কেমন, আর তাহলে এখানেই শেষ করছি।